নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। যৌক্তিক রাজস্ব পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষাই মূল চ্যালেঞ্জ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আজ। বিটিভির মাধ্যমে হবে সরাসরি সম্প্রচার। টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত। অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিধিনিষেধে দীর্ঘদিন পর্যটক শূন্য সেন্ট মার্টিন, বিরূপ প্রভাব দ্বীপের অর্থনীতিতে, বিকল্প কর্মসংস্থানের খোঁজে প্রশাসন। স্বাগত। এখন বাজারের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। সংসদ নেই, তাই বাজেট কিভাবে প্রতিফলন হবে জনমতের? কোনো প্ল্যাটফর্মেই বা বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে? কিসের উপর ভিত্তি করে প্রস্তাবিত বাজেট অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার? অর্থনীতিবিদদের পরামর্শ, রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে অধ্যাদেশের পথেই হাঁটতে হবে নতুন সরকারকে। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, যৌক্তিক রাজস্ব পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। প্রতি বছরের জুনের প্রথম সপ্তাহে এই সংসদ ভবনের অধিবেশন থেকেই আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা দেওয়া হতো। পুরো মাস জুড়ে সেই বাজেট পর্যালোচনা করার পর এখান থেকেই অনুমোদন দেওয়া হতো। এবার যেহেতু কোনো সংসদ নেই, নির্বাচিত কোনো সরকারও নেই, সেক্ষেত্রে বাজেট প্রস্তাবনা কিংবা বাস্তবায়নের জন্য অধ্যাদেশের পথেই হাঁটতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। তবে মাস জুড়ে সংসদ ভবনে বাজেট নিয়ে যে আলোচনা সমালোচনা হতো, যে চুলচেরা বিশ্লেষণ হতো, যেখানে অংশ নিতেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা, এবার সেই জনমতের প্রতিফলন ঘটবে কিভাবে? 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এরই মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় করেছে অন্তর্বর্তী সরকার। এবার যেহেতু কোনো সংসদ নেই, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে বাজেটের বিভিন্ন ধারা উপধারা নিয়ে আলোচনার মাধ্যমে বাজেট অনুমোদন কিংবা অধ্যাদেশের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে, বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু জুন মাসের ভিতরে বাজেটটি পাশ করবার প্রয়োজন পড়ে, সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে উচিত হবে অর্থ মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদের বাজেটের বিভিন্ন ধারা উপধারাগুলো নিয়ে বা যে সমস্ত প্রস্তাবনাগুলো নিয়ে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। সংসদের বাইরের প্রক্রিয়ার ভিতরে তারা জবাবদিহিতাকে তারা তুলে ধরছেন কিনা, তারা এটা আগ্রহী আছেন কিনা। তো তা ওনাদের জন্য তাহলে ওই অপ্রাতিষ্ঠানিকভাবে যে আলোচনাগুলো আছে, সেই অপ্রাতিষ্ঠানিক আলোচনায় আরও বেশি এনগেজ তাদেরকে হইতে হবে। আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 8,000 কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কমছে বাজেটের আকার। অন্যদিকে 35,000 কোটি টাকা কমিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। নতুন করে বড় প্রকল্প হাতে না নিলেও পুরনো প্রকল্পের জাঁতাকলে এবারও পৃষ্ঠ শিক্ষা ও স্বাস্থ্য, যেখানে এই দুই খাতকে বেশি গুরুত্ব দিতে বলছেন অর্থনীতিবিদরা। ব্যয়ের ক্ষেত্রে আমি দুটো জিনিস দেখব, যেগুলো আমার দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষগুলো আছে, তাদের চাহিদার জায়গায় বরাদ্দটা দেওয়া হচ্ছে কিনা, চিকিৎসা, শিক্ষা, এই ধরনের জায়গাগুলোতে খরচগুলো বাড়ছে কিনা। তারা বলছেন, বড় প্রকল্পগুলোকে এড়িয়ে নজর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি অনেক বেশি গুরুত্ব দিতে হবে সামাজিক সুরক্ষা খাতকে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এই তিনটাকে আমরা যদি বাড়াতে চাই, তাহলে এক হতে পারে যে বর্তমানে যে সম্পদ আছে এখানে পুনর্বন্টন করতে হবে। সুতরাং আমি যদি শিক্ষার এখন 2%-এর জায়গায় যদি এটাকে আমি 4% নিতে চাই, তাহলে আমাকে কিন্তু আরও 2% অন্য জায়গা থেকে কমাতে হবে। ব্যক্তি যেখানে আয় বুঝে ব্যয় করে, রাষ্ট্রের ক্ষেত্রে তা উল্টো। কিন্তু বিশ্লেষকদের মত, জনগণের উপর জোরপূর্বক করের বোঝা চাপিয়ে না দিয়ে আয়ের সাথে ব্যয়কে সামঞ্জস্য করতে হবে রাষ্ট্রকেও। সেক্ষেত্রে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারের উপর অন্যতম সংস্কারের দাবি বলেও মনে করেন অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ের দিক থেকে তো আমরা আশা করব যে এবার সাধারণ মানুষের জন্য যে অপ্রত্যক্ষ যে কর আছে, এটাকে না বাড়িয়ে প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভিত্তি
আমরা সম্প্রসারণ করতে পারি, এখানে যে লিকেজ আছে লিকেজটা কিভাবে আমরা কমাতে পারি, এই দিকটাতে নজর রাখা হবে। সরকারের উচিত রাজস্বের সাথে বিবেচনা করেই বা ঋণ বিবেচনা করেই কেবলমাত্র সরকারের ব্যয়ের কাঠামোটি করা। দুর্ভাগ্যজনকভাবে বাজেটটি সম্ভবত উল্টোভাবে প্রণয়ন হতো, অর্থাৎ ব্যয়টি ঠিক করে পরে আয়ের বিষয়টি ঠিক হতো, ফলে বিভিন্ন ধরনের সূচকে আমরা অসামঞ্জস্য দেখতাম। বিশ্লেষকরা বলছেন বাজেটের ঘাটতি কতটুকু দূর করা যায় সে বিষয়ে চেষ্টা থাকতে হবে সরকারের, পাশাপাশি নজর দিতে হবে বিনিয়োগ বান্ধব উন্মুক্ত শ্রমবাজারের নতুন এক বাংলাদেশের দিকে। বাজেটের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলাপ আলোচনা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছেন। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন টিলার আশেপাশে আরও ঘরবাড়ি রয়েছে কিনা আর তাদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আচ্ছা দেখুন, আজকে আসলে এই ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই টিলার পাদদেশে যারা বসবাস করেন তারা অনেকটা আতঙ্কে রয়েছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি, তবে সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ এবং লক্ষ্মীনাবন্দ ইউনিয়নের এই যে বখতিয়ার ঘাট এলাকাটিতে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, ইতিমধ্যে 4 জন নিহত হয়েছেন। সকাল থেকেই আসলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন সহ উদ্ধার তৎপরতা আসলে চালাচ্ছিলেন। কিছুক্ষণ আগে সর্বশেষ যে মরদেহটি আছে, অর্থাৎ রিয়াজমার পরিবারের অভিভাবক রিয়াজ মিয়া, বয়স 55 হবে, তাকে উদ্ধার করা হয়েছে। তো ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। একই পরিবারের 4 সদস্য নিহতের ঘটনায় আসলে পুরো এলাকায় অনেকটা শোকাবহ হয়ে পড়েছে এবং আজকের সকালটা বিশেষ করে গোলাপগঞ্জের এই এলাকার মানুষের জন্য অনেকটা দুঃসংবাদ বয়ে আনলো। রিয়াজ মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে মোট 4 জন একই পরিবারের নিহতের ঘটনা ঘটায় আসলে এখন প্রশাসনের অন্যান্য যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম। যেহেতু সিলেটে প্রচুর পাহাড়ি অঞ্চল আছে, এই জায়গাগুলোতে প্রতি বছরই যেহেতু এই ধরনের ঘটনা ঘটে, তাদের আসলে ব্যবস্থা কেমন এসব নিরসনে। তারা বলছিলেন যে আসলে তারা বিগত কয়েকদিন থেকেই প্রত্যেকটি উপজেলা প্রশাসনের যে কর্মকর্তারা আছেন বা ইউনোরা আছেন তাদেরকে সতর্কতা করা হয়েছে এবং জনপ্রশাসনকে বলা হয়েছে যে জনসাধারণ যাতে সতর্ক থাকেন। তারপরে কিন্তু এই ঘটনাগুলো মানে প্রতি বছরই ঘটে এবং প্রতি বছরই এরকম সতর্কবাণী শুনে, কিন্তু দেখা যায় এরপরেই মৌসুম শেষ হয়ে গেলে তখন আর প্রশাসনের যে তদারকি কিংবা পাহাড়ের পাদদেশে বসবাস করা মানুষকে যে একটু সতর্ক করা বা তাদের নিরাপত্তা দেওয়া, সেই জিনিসটি তো মানে কখনো হয়ে ওঠে না। যদিও এখানে সিলেটের জেলা প্রশাসক কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছালে হয়তো বা সিলেট জেলার যে সার্বিক পরিস্থিতি সেটা আমরা বুঝতে পারবো। তো এইভাবে আসলে প্রতিনিয়তই যে দুর্ঘটনার খবর, একদিকে বৃষ্টি, অন্যদিকে পাহাড় ধস, সব মিলিয়ে আসলে সিলেটের জন্য আজকের সকালটা তেমন একটা সুখকর নয়। তো যেহেতু ইতিমধ্যে আসলে উদ্ধার তৎপরতা প্রায় শেষ হয়েছে এবং যারা চাপা পড়েছিলেন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে, অথবা পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতা বা প্রশাসনিক ব্যবস্থা যেটি আছে সেটি নেওয়া হবে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। উজ্জ্বল। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। কোরবানি ঘিরে গবাদি পশুর রাজধানী সিরাজগঞ্জে বিপুল পরিমাণ পশু প্রস্তুত করা হয়েছে। পশু কেনাবেচার জন্য জেলার 9 উপজেলায় 47টি হাট বসছে। লেনদেন চাঙা হচ্ছে জেলার গ্রামীণ অর্থনীতি। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। কোরবানি ঈদ ঘিরে আশার আলো দেখছেন সিরাজগঞ্জের প্রান্তিক খামারিরা। চলতি বছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত 6.5 লাখ গবাদি পশু, এর মধ্যে বেশিরভাগ চরাঞ্চলের। যমুনার বান্তিয়ার চরের গৃহিণী শারমিন আক্তার পালন করেছেন 2টি ষাঁড়। বাজার ভালো থাকলে গরু দুটি 5 লাখ টাকায় বিক্রির আশা। একই এলাকার আশরাফ আলী পালন করেছেন 8টি ষাঁড় গরু। 2,55,000 টাকা দিয়ে কিনছি। আল্লাহ আশা আছে যে 5 লাখ টাকা বেচলে পারে আবার সামনেবার আরো কেনা যাইব বেশি করে। প্রতি বছরই মনে করেন 5টা 6টা 7টা 10টাও থাকে, আবার এই বছর মনে করেন 8টা আছে। এই 8টা গরুতে আমার তো বিক্রির আশা আছে যে 16 লাখ টাকা। আল্লাহ কি বাঁচালে। প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে এবারের ঈদে শাহজাদপুরের এই সনাতনী চর থেকে প্রায় 200 কোটি টাকার পশু যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়, যা চাঙ্গা করবে এসব চরাঞ্চলের গ্রামীণ অর্থনীতি। চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের পাশাপাশি শাহজাদপুর উপজেলার খামারিরা প্রস্তুত করেছেন প্রায় 77,000 ষাঁড়।
জেলা জুড়ে আরও ছোট বড় মিলিয়ে 18,000-এর বেশি খামারে 1,87,000 গরু ও মহিষ পালন হয়েছে। একই সঙ্গে 4.5 লাখ ছাগল এবং ভেড়া প্রস্তুত করেছেন খামারিরা। ব্যবসা কোনো বছর ভালো হয়, কোনো বছর মনে করেন সমান সমান হয়। 5-6 টাকার পালি হয়, এক বছর 3টা পালি হয়তো লিয়া টাকা বিক্রি করি। এক একটা গরু দেখা যায় যে 50,000 বা 20 থেকে 30,000 এরকম লাভ হয়। সারা বছর ঋণ হয়, ওই একটা গরু পালি বেঁচে কিনে আমরা হেতা ঈদের মধ্যে শোধ করি, পোলাপান নিয়ে খাই। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চরাঞ্চলের খামারিরা পশুপালন করে নিজেরাই শুধু স্বাবলম্বী হচ্ছে না, গতিশীল হচ্ছে দেশের অর্থনীতি। চরাঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গবাদি প্রাণী লালন পালন। তো আমাদের আশা করি যে তারা যেভাবে আমাদের দেশের জন্য অর্থনীতিতে অবদান রাখছে, এখন আমরা সরকারিভাবে যেন তাদের পাশে দাঁড়াতে পারি। কোরবানির পশু কেনা বেচার জন্য জেলার 9 উপজেলায় হাট বসছে 47টি। প্রতিটি হাটে কেনা বেচা হচ্ছে 2 থেকে 3 কোটি টাকার পশু। সব মিলিয়ে কোরবানি ঘিরে জেলায় অন্তত 5,000 কোটি টাকার লেনদেনের আশা প্রাণী সম্পদ বিভাগের। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। সারা বছরে এই কম বেশি রেফ্রিজারেটর বা ফ্রিজ বিক্রি হয়, তবে বছরের সবচেয়ে বেশি বিক্রি হয় ঈদুল আজহা ঘিরে। পুরো বছরের মোট বিক্রির অর্ধেকের কাছাকাছি বিক্রি হয় কোরবানির ঈদে আগে ও পরে। দেশের ফ্রিজের বাজার নিয়ে সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও ধারণা করা হয় বাসাবাড়িতে ব্যবহার করা ফ্রিজের বাজারের আকার 11 থেকে 12,000 কোটি টাকা। আর জানাচ্ছেন দেলোয়ার দুলন। এই টিভিটাকেই আপনি একটা হোম থিয়েটার হিসেবে ইউজ করতে পারেন। আপনি 100% কালার ভলিউম পাবেন এবং সেই সাথে এইটাতে হচ্ছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। রাজধানীর শেকেরটেকের রাজিয়া ফয়সাল দম্পতি ঈদ ঘিরে ঘর সাজানোর আয়োজনে এরই মধ্যে নিয়েছেন ফ্রিজ। এবার খুঁজছেন পছন্দের স্মার্ট টিভি। নতুন নতুন অ্যাড হয়েছে, যেমন ফ্রিজ নিয়েছি 2 সপ্তাহ আগে এখান থেকেই, আর আজকে তো পারচেজ করলাম টিভি। বছর জুড়ে কম বেশি ফ্রিজের চাহিদা থাকলেও বিক্রি বাড়ে কোরবানির ঈদ ঘিরে। পুরো বছরের মোট বিক্রির অর্ধেকের কাছাকাছি বিক্রি হয় ঈদুল আজহার আগে পরে। দেশে স্থানীয় পর্যায়ে রেফ্রিজারেটর বা ফ্রিজ উৎপাদন শুরু হওয়ায় দাম ক্রেতাদের অনেকটাই নাগালে। কিস্তিতে কেনার সুযোগ সহ ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ও মিলছে। ঈদকে কেন্দ্র করে এমআরপি থেকে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিই, আর যেগুলো কাজ হয় ওগুলো আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিই। আপ টু 53% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে র্যাঙ্ক সিমার্টে। সেই সাথে আমাদের অনেকগুলো ব্যাংকের ক্যাশব্যাক অফার চলতেছে, এক্সটেন্ডেড ইএমআই অফার চলতেছে। দেশে বছরে প্রায় 30 লাখ ফ্রিজ বিক্রি হয়। এর মধ্যে 60% বিক্রি হয় 2 ঈদে, আর চাহিদার 70%ই গ্রামে। এ সুযোগে অনলাইনে নকল পণ্য বিক্রি করছে অনেকে। প্রতারণা থেকে বাঁচতে নির্ভরযোগ্য মাধ্যমে পণ্য কেনার পরামর্শ সংশ্লিষ্টদের। কিছু পিআই মার্কেটের প্রোডাক্ট পাওয়া যায়, যারা হচ্ছে চাইনিজ হতে পারে বা এদেশে কিছু ম্যানুফ্যাকচার হতে পারে। ওনারা এই প্রোডাক্টগুলো এই দেশে অ্যাসেম্বল করে। আমি জায়গার নাম না বলি, ব্র্যান্ডের নাম না বলি, অসংখ্য ভালো ভালো ব্র্যান্ডকে তারা কপি করছে। ভিডিও কল দেখে যেটা দেখবেন অবশ্যই দোকানের আছে কিনা, দোকানটা বাস্তবিক আছে কিনা, কারণ অনেকে দোকান থাকে না, বাসা বাড়িতে রেখে প্রোডাক্ট বিক্রি করে। 1.5 দশকেই দ্রুত সম্প্রসারণ হয়েছে ফ্রিজের বাজার। দেশে চাহিদা বাড়ছে 5 থেকে 10% হারে। বাসাবাড়িতে ব্যবহৃত ফ্রিজের বাজারের আকার 11 থেকে 12,000 কোটি টাকা। 2029 সাল নাগাদ ফ্রিজের দেশীয় বাজার হতে পারে 36,000 কোটি টাকার বেশি। যদিও এ বছর ফ্রিজ সহ ঈদ ঘিরে ইলেকট্রনিক্সের বাজারে চাহিদা কমেছে বলে দাবি ডিলারদের। কোরবানির ঈদে সাধারণত ডিপ ফ্রিজ, খাটা ফ্রিজ, মাইক্রোওভেন এগুলোই বেশি চলে। কোরবানির ঈদে যে ফ্রিজগুলো সেল হয় কিন্তু এবছর ক্রেতা নাই, কম। রীতিমতো হিমশিম খাচ্ছি, কারণ প্রতিদিন যে পরিমাণ সেল হয় আমাদের দোকান খরচও ওঠে না। ফ্রিজের চাহিদার প্রায় 90%ই পূরণ হয় দেশীয় কোম্পানির মাধ্যমে। দেশে বর্তমানে ফ্রিজ উৎপাদন করছে 13টি প্রতিষ্ঠান। গেল অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় 40টির বেশি দেশে ফ্রিজের প্রয়োজনীয় যন্ত্রাংশ রপ্তানি হচ্ছে, যার সিংহভাগই রপ্তানি হয় ভারতে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।
রাজধানীর জুরাইন থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের 465 মন চাল ও 487 মন আটা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় গুদামের মালিকসহ 4 জনকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। মূলত চক্রটি 4টি গুদামে গোপনে পণ্য মজুত করে রাখত, পরে খাদ্য অধিদপ্তরের ট্যাগযুক্ত সরকারি বস্তা অভিনব পদ্ধতিতে মোড়ক পরিবর্তন করে বাজারে চড়া দামে বিক্রি করত। ঘটনাস্থল থেকে আটক করা 4 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় যৌথ বাহিনী। শেরপুরে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে সব ধরনের মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া দেশি ও সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা কমেছে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন বাজারে মুরগি কত দামে কেজিতে বিক্রি হচ্ছে আর ক্রেতার সংখ্যা কেমন? যেহেতু বৃষ্টি হচ্ছে, আগামীতে আরও দাম কমবে কিনা? উজ্জ্বল, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নবীনগর হাজির বাজার এবং সবজি মাছ মতো কিন্তু মুরগির একটি বৃহৎ পাইকারি বাজার। তো আমরা সকাল থেকে দেখতেছিলাম যে ক্রেতারা এসে কিন্তু তাদের পছন্দ মতো মুরগি কিনে তারা বাড়ি ফিরছেন। তো আমি যদি দরদামটা জানাই, আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রতিটি মুরগিতে প্রায় 20 থেকে 10 টাকা কেজিতে কমেছে। তো আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে দেশি মুরগি বিক্রি হচ্ছিল 550 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা কমে 540 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কক মুরগিতে আমরা দেখেছি কক মুরগি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 240 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা কমে 230 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি 10 টাকা কমে 230 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি যে কমেছে যে মুরগি সেটি হচ্ছে ব্রয়লার মুরগি, যেগুলি নিম্ন আয়ের মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের সবচেয়ে প্রিয় খাবার এই ব্রয়লার মুরগি। এই ব্রয়লার মুরগিতে আমরা দেখেছি যে 170 টাকা থেকে 20 টাকা কমে 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে লেয়ার মুরগি 240 টাকা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল, সেটিও কিন্তু আজকের বাজারে 20 টাকা কমে 220 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। তো হঠাৎ করে মুরগির দাম কেন এতটুকু কমেছে, আমরা বেশ কয়েকজন মুরগি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। মুরগি বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত চাহিদার তুলনায় সরবরাহ সংকট নেই এবং প্রচুর চাহিদা রয়েছে বাজারে, এবং মুরগির সরবরাহ বৃদ্ধির কারণে মূলত এই মুরগির দাম কেজি প্রতি 20 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। তো বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সামনে ঈদুল আজহা এবং কুরবানি ঈদকে ঘিরে গরুর মাংস এবং খাসির মাংসের একটি চাহিদা থাকে, মূলত এই কারণে মুরগির বাজারে ক্রেতা কিছুটা কম। তবে যারাই আসছেন তারা কিন্তু চাহিদার তুলনায় একটু বেশি কিনে যাচ্ছেন, কারণ তারা ভাবছেন যে যদি ঈদের আগে দাম কিছুটা বৃদ্ধি পায় তাহলে হয়তো তারা একটু ভোগান্তিতে পড়বেন। এই তুলনায় কিন্তু তারা খেয়াল করে যাদের 1 কেজি প্রয়োজন তারা 2 কেজি কিনে বাড়ি ফিরছে, যাদের 2 কেজি প্রয়োজন তারা এই দাম কমার কারণে কিন্তু তারা 3 কেজি কিনে বাড়ি ফিরছেন। তো আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রতি বছরই দেখা যায় যে ঈদুল আজহার আগে ব্রয়লার মুরগি, বিশেষ করে ব্রয়লার এবং দেশি মুরগির দাম অনেকটা বৃদ্ধি পায়। তো এবারই ব্যতিক্রম হয়েছে। তারা বলছেন যে এই ব্যতিক্রম যেহেতু মুরগির দাম অনেকটা কমে গেছে এবং এই যে মুরগির দাম কমার যে ধারাবাহিকতা সেটি যেন অব্যাহত থাকে, এবং বিশেষ করে ঈদের 2-3 দিন আগে যেন কোনো প্রকার কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা যেন দাম বৃদ্ধি না করে, তার এই বিষয়ে যারা ভুক্তাধিকার এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো মূলত এখানে আমরা যারা বিক্রেতা রয়েছেন, বিক্রেতারা বলছেন যে খামারিরা কিন্তু তারা ঈদুল আজহাকে সামনে রেখে তারা বিশেষ করে প্রত্যেকটি দোকানে তারা মুরগি সরবরাহ করছেন এবং চাহিদার তুলনায় প্রচুর মুরগি আমরা দেখেছি প্রত্যেকটি দোকানে রয়েছে, এবং বিশেষ করে আমিষের চাহিদা পূরণে কিন্তু এই মুরগির একটি প্রভাব থাকে। তো বিক্রেতারা বলছেন যে যদি দাম এবং সরবরাহ সংকটটা না থাকে তাহলে হয়তো দাম সামনে আরো 5 থেকে 10 টাকা কেজি প্রতি কমে যাবে। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে মুরগির বাজার দরের সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ। জুলাই গণহত্যায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শুনানি আজ, যা ভিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে, জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে শনিবার প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যায় ডিসেম্বরের মধ্যেই বিচার দৃশ্যমান হবে। আর জানাচ্ছেন মশির অনেক। জাতিসংঘের প্রতিবেদনে প্রায় 1400 ছাত্র জনতা নিহত হয়েছে গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। বিভিন্ন সময় ট্রাইব্যুনালে তুলে ধরা হয় মানবতা বিরোধী এই সব অপরাধে মাস্টার মাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এই সমস্ত কথা জানান তিনি।
গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করতে যাচ্ছি। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচারিক কাজ সময় সাপেক্ষ হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে বলেও জানান প্রসিকিউশন। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়। এদিকে রোববার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। মশিউর অনিক, এখন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা হবে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য জামায়াতের নিবন্ধন মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে। এর আগে গত 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়েছিল। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। সরকারের বিধিনিষেধে দীর্ঘদিন ধরে পর্যটক শূন্য সেন্ট মার্টিন, বন্ধ হোটেল রেস্তোরাঁ, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে। সব মিলিয়ে বিরূপ প্রভাব পড়েছে দ্বীপের অর্থনীতিতে। সংকট মোকাবিলায় বিকল্প কর্মসংস্থানের চেষ্টার কথা বলছে জেলা প্রশাসন। মন্তব্যযোগ্য তথ্য মোহাম্মদ রাসেলের তোলা ছবিতে থাকছে বিস্তারিত। বঙ্গোপসাগরের বুকে ছবির মতো এক দ্বীপ সেন্ট মার্টিন। স্বচ্ছ পানি আর সাদা ধবধবে বালুর টানে একসময় পর্যটকের ভিড় থাকলেও এখন শুধুই শূন্যতা। পর্যটক না থাকায় বন্ধ হোটেল রেস্তোরাঁ, যার প্রভাব পড়েছে স্থানীয়দের জীবিকায়। আগে দ্বীপের বেশিরভাগ বাসিন্দা মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও সময়ের সাথে ঝুঁকেন পর্যটন ব্যবসায়। তবে সরকারের বিধিনিষেধে কমেছে পর্যটন মৌসুমের সময় ও ভ্রমণকারীর সংখ্যা। পাশাপাশি এপ্রিল মেতে মাছ ধরার নিষেধাজ্ঞায় চরম অর্থ সংকটে জেলেরাও। সব মিলিয়ে বিরূপ প্রভাব পড়েছে দ্বীপের অর্থনীতিতে। পর্যটন বন্ধ হওয়ার পর থেকে মানুষ ওই কোনো রকম চালাইছে, এখন তো অবস্থা খুব ভয়ানক। বাইরে থেকে সল ফল এখন সব কিছু এখানে আনতে হবে। এখানে যদি না আনলে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে থাকবো এখানে? সরকারিভাবে 5 টাকা দিয়ে চললে লবণ লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, শুধু চাউল, অনেক কষ্টের মধ্যে। যারা অল্প আয় নিয়ে চলি, ওদের ব্যবসা একেবারে মনে করেন 10% নেমে আসছে, মানে নিজেরা চলতে কষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। দ্বীপে নিত্যপণ্য পৌঁছাতে নৌপথে দিতে হয় 2 দফা টোল, এতে বাড়ে পণ্যের দাম। এছাড়া দ্বীপ থেকে কোথাও যেতে লাগে সরকারের অনুমতি। এত সব নিয়মের বেড়াজালে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। 10 মাস বন্ধ থাকাতে সেন্ট মার্টিনের অবস্থা খুবই খারাপ। সেন্ট মার্টিনের অর্থনৈতিক বলেন, আপনার যারা শিক্ষা দীক্ষার ব্যবস্থা, সব দিক দিয়ে খারাপ অবস্থা যাচ্ছে এখন। আয় রোজগার তো এমনি নাই, আমাদের জাইলা বন্ধ আগে, এখন 58 দিন বন্ধ দেওয়ার পরে আমাদের অনেক ভোগান্তি কাটাতে হচ্ছে। সারাদিন গাড়ি চলে 200 টাকা 300 টাকাও পায় মাঝে মধ্যে, ওগুলি দিয়ে বাজার খরচ চলে না আমাদের।
এই সংকট থেকে উত্তরণে এবার বিকল্প পথ খুঁজছে প্রশাসন। পর্যটনের উপর নির্ভরশীলতা কমাতে দ্বীপে কৃষির উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার। সেন্ট মার্টিনে যারা বসবাসরত আছেন তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরও নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার বিভিন্ন দপ্তর থেকে। গেল ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতি রাতে সর্বোচ্চ 2000 পর্যটক থাকার অনুমতি ছিল সেন্ট মার্টিনে। এই অবস্থায় দ্বীপবাসীর জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা না হলে ভয়াবহ সংকটের শঙ্কায় স্থানীয়রা। এখন কক্সবাজার। দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে সেতুর দাবি দীর্ঘদিনের। অন্তর্বর্তী সরকার তা নির্মাণের প্রকল্পও নিয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকার বেশি। 2033 সালে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও মানুষের জীবনমান। ভোলা থেকে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। পানি বেষ্টিত জেলাটির প্রায় 22 লাখ বাসিন্দার যোগাযোগের একমাত্র ভরসা নৌপথ। দেশের অন্য অঞ্চল বা জেলার সাথে সরাসরি যোগাযোগ না থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি সহ সব ক্ষেত্রেই পিছিয়ে জেলাটি। দেশে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে এখানকার বাসিন্দাদের একটি সেতুর দাবি দীর্ঘদিনের। তবে এবার বরিশালের কালাবদর ও ভোলার তেঁতুলিয়া নদীর ওপর প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা বাস্তবায়ন হলে এটি হবে দেশের দীর্ঘতম সেতু। 8 বছর মেয়াদী এ প্রকল্প 2026 সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে, যার ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। গেল 8 মে প্রকল্প এলাকা পরিদর্শনে ভোলায় আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। জানান প্রকল্পের অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প হিসেবে পরিকল্পনায় রয়েছে দক্ষিণ কোরিয়া। ভোলাবাসীর দাবির সাথে আমরা একাত্ম, সুতরাং এটা যদি ইডিসিএফ কোরিয়ান দ্বারা আমরা করতে পারি, সেই লিঙ্কও আমরা খোলা রেখেছি। লাস্ট অপশন হচ্ছে গভর্নমেন্ট মানি। এই জন্য এখানে একটা প্রস্তাবিত সময়সীমা আমরা আপনাদের দিয়েছি। এটা আরো আগেও হতে পারে, প্রয়োজনে একটু পিছাইতে পারে, কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ আমাদের এখন 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে ভোলা বরিশাল ব্রিজ। এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ, যে আমরা আশা করব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেয়। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশ্বাসে ভোলাবাসী স্বপ্ন দেখলেও বাস্তবতা ভিন্ন। সম্প্রতি পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের বড় কোনো প্রকল্প গ্রহণের ইচ্ছা নেই। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্রের সন্ধান আশা জাগালেও একটি সেতুর অভাবে তার পুরোপুরি সুফল পাচ্ছে না এখানকার বাসিন্দারা। এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। এখান থেকে মাছ সরবরাহ করি, এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করি, এত কিছু থাকার পরেও অবশ্যই এটা আমাদের গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা হলো ভোলা দক্ষিণাঞ্চলের এবং একটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, এটাকে সংযুক্ত করার এর কোনো বিকল্প নাই। ভোলার থেকে গ্যাস নিতে গেলে ব্রিজ হওয়া প্রয়োজন। আমার মনে হয় যে সরকার যদি আরও আন্তরিক হয় এবং দ্রুত করার খেয়াল থাকে, এটা আমাদের 4 বছরের মধ্যে শেষ করতে পারবে। সরকারের কাছে আমাদের সেই প্রাণের দাবিটা। ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় 2020 ও 2023 সালে। 2024 সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা বললেও তা আর আলোর মুখ দেখেনি। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার বড় খাত দেশের দুগ্ধ শিল্প। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ নানা সংকটে শুধু 1 বছরেই উত্তরের জেলা নাটোরে বন্ধ হয়েছে শতাধিক খামার। এছাড়া দুধ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় 250 কোটি টাকার বাজার হলেও অধরা রয়েছে তরল দুধ পানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড। মাহবুব হোসেনের প্রতিবেদন। ডেয়ারি খামার করে সফল নাটোরের সিংড়া উপজেলার হোলাইগাড়ি গ্রামের নজরুল ইসলাম 2001 সালে 2টি গাভী দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে 9টি গরু। প্রতিদিন দুধ বিক্রি করে সচ্ছলতার পাশাপাশি পূরণ হচ্ছে পরিবারের পুষ্টির চাহিদা। বাজার যখন ভালো হয় লাভটা ভালো হয়, যখন বাজারে দুধের দাম কম হয়
লাভের সংখ্যা কম হয় এবং বছরে যে বাছুর হয় এবং দুধের টাকা দিয়ে ভালো লাভের সংখ্যা কিছু আসে। তবে বছর জুড়ে দফায় দফায় গোখাদ্যের মূল্য বৃদ্ধি, রোগবালাইয়ের উৎপাত আর দুধের সঠিক দাম না পাওয়ায় নানা সংকটে জেলার 4 শতাধিক দুগ্ধ খামার। গেল এক বছরেই বন্ধ হয়েছে শতাধিক খামার। এরপরও উৎপাদন হচ্ছে অন্তত 250 কোটি টাকার দুধ। 1 কেজি খোলের দাম 50 টাকা, 1 কেজি ভুসির দামও 50 টাকা, দুধের দাম 50-55 টাকা। খাদ্যের দাম অনুসারে আমার গরু বা কৃষকেরা আমরা পালতে পারতেছি না। দুধের যে দাম এখন সেই হিসেবে খাবারের দাম বেশি, সেই হিসেবে মনে করেন যে লস হচ্ছে। চাহিদা বাইরে যায় তখন আমাদের বাজারটা উঠানামা করে এবং বাজারটা স্থায়ী হয় 50-55। সবশেষ 2022 সালের বিবিএসের খানা জরিপ বলছে শহরে বসবাসকারী একজন মানুষ দৈনিক দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণ করছে 38.5 মিলিলিটার। সেখানে গ্রামের মানুষ গ্রহণ করছে 32.1 মিলিলিটার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে প্রতিদিন 250 মিলিলিটার দুধ গ্রহণের নিয়ম থাকলেও সেখানে গ্রহণ করছে মাত্র 50 মিলিলিটার। আমাদের বাড়িতে গাভীর দুধ খাওয়া হয়, কিন্তু আমি সর্বশেষ কবে খেয়েছি আমার মনে নেই। 15 দিন আগে আমি তরল দুধ খেয়েছি, তো আমার কিনা তো সমর্থ নাই, আমি প্রতিদিন খাইতে পারি না। আমি খাই, আমার ভালো লাগে, প্রতিদিনই দুধ খাই, আর আমি দোকানদারি করি, প্রতিদিনই গরুর দুধ দিই। জেলায় বছরে তরল দুধের চাহিদা 3,50,000 টন হলেও উৎপাদন হয় 3,60,000 টনের বেশি। এলডিডিবি প্রকল্প এর মাধ্যমে কিন্তু আমরা বেশ কিছু সহায়তা খামারিদের প্রদান করেছি। যেমন আমাদের এই প্রকল্পভুক্ত যারা ডেইরি পিজি তাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ, তারপরে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের দুধ দহনের সামগ্রী, তারপরে চপার মেশিন, খামারিকে কিন্তু আমরা এগুলি দিয়ে অন্যদেরকে উদ্বুদ্ধ করেছি যে এইভাবে খামার করলে আপনার খামারগুলি আরও সুন্দর হবে। দেশে দুধের চাহিদার প্রায় 70% পূরণ হয় প্রান্তিক খামার থেকে। তাই দুগ্ধ শিল্প রক্ষায় খামারি সংখ্যা বৃদ্ধি, উন্নত জাতের গাভী সম্প্রসারণ ও প্রাণী সম্পদ সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর দাবি খামারিদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। গত 1 দশকে হবিগঞ্জে দুধের উৎপাদন বেড়েছে 2.5 গুণেরও বেশি। এরপরও বাৎসরিক চাহিদার তুলনায় দুধের ঘাটতি 1,12,000 টন। খামারিরা বলছেন গোখাদ্যের মূল্য বৃদ্ধি, কাঁচা ঘাসের তীব্র সংকট সহ নানা কারণে একের পর এক বন্ধ হচ্ছে খামার। দুধের উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। কাজল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হবিগঞ্জে গত 1 দশকে বেড়েছে দুধের উৎপাদন। 2014 থেকে 15 অর্থ বছরে যেখানে মাত্র 65,000 টন দুধ উৎপাদন হয়েছে, সেখানে 2013 থেকে 24 অর্থ বছরে উৎপাদন পৌঁছেছে 1,71,000 টনে। উৎপাদনের বিপরীতে জেলায় বাৎসরিক দুধের চাহিদা 2,83,000 টন, অর্থাৎ প্রতি বছর জেলায় 1,12,000 টন দুধের ঘাটতি রয়ে যায়। খামারিরা বলছেন গাভী পালনে খরচ বেড়েছে বহুগুণ। কাঁচা ঘাসের তীব্র সংকটে দানাদার খাবারের ওপর নির্ভরতা বাড়ায় কমেছে উৎপাদন। এর সঙ্গে তুলনামূলকভাবে দুধের দাম না বাড়ায় একের পর এক খামার বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দুধের দামে আর খাওয়ানোর দামে ব্যাপারটা হয় না, যার দরুন খামার অস্বস্ত কমতেছে। গরুর খাবারের দাম যদি আপনি নিয়ন্ত্রণে আসে তাহলে খামারি লাভবান হবে, আর নাইলে খামার করে লাভ নাই। আগে আসছিল 7টা গরু, এখন বর্তমানে আছে 2টা। কাঁচা ঘাস আউরও হয় না, এই বিভিন্ন ওষুধ বাহর দিয়া এই ঘাস জ্বালাই নেয়। ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি বাজারে দুধের চাহিদা কম, তাই কমেছে দাম। একসময় মিষ্টির দোকানগুলোতেও প্রচুর পরিমাণে দুধ সরবরাহ করা হলেও বাইরের জেলা থেকে ছানা আসায় কমেছে দুধের চাহিদা। আগে ছানা আইতো না, বিভিন্ন দেশ থেকে ছানা আইতো না, গাড়িগুলো আসিল না, ছানা আইতো না, দুধের ডিমান্ড আছিল। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন খামারিদের সহায়তা এবং দুধ উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এখানে দুধের ঘাটতি আছে, যে কারণে আমরা এখানে প্রাণী সম্পদ দপ্তর বিভিন্ন ডেইরি খামার প্রতিষ্ঠার স্বার্থে আমরা বিভিন্ন রকমের পরামর্শ বা ট্রেনিং এগুলো দিয়ে থাকি। প্রজেক্ট অনুমোদন হয়েছে, এইটার মাঠ পর্যায়ে যদি কাজ শুরু হয় তাহলে কিছু খামারিকে আমরা যদি ট্রেন আপ করতে পারি, কিছু উপকরণ দিতে পারি, তাহলে তাদের দুধ উৎপাদন কিছুটা বাড়বে। হবিগঞ্জ জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় 7,000 খামার রয়েছে। এখন হবিগঞ্জ। 2025 সালে ঘানায় স্বর্ণের উৎপাদন 6.25% বেড়ে 51 লাখ আউন্সে দাঁড়াবে। গেল বছর দেশটিতে রেকর্ড
48 আউন্স স্বর্ণ উৎপাদন হয়েছিল। এর মধ্য দিয়ে আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল ঘানা। মূল্যবান ধাতুটি দেশটির রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি তাদের মুদ্রাকে করেছে শক্তিশালী। আরও জানাচ্ছেন তানভীর জনি। গেল কয়েক দশক ধরেই আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ছিল দক্ষিণ আফ্রিকা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি ও শ্রমিক অসন্তোষের কারণে দেশটিতে বিপর্যয়ের মুখে পড়ে শিল্পটি। অন্যদিকে নতুন বিনিয়োগ এবং উৎপাদন খরচ কম হওয়ায় ঘানায় দিন দিন বাড়ছে স্বর্ণ উৎপাদন। সেই সঙ্গে বড় পরিসরে কার্যক্রম চালু করায় প্রতি বছর দেশটিতে স্বর্ণের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 10% বেশি। 2019 সালে দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশে পরিণত হয় ঘানা। ঘানার চেম্বার অব মাইন্স জানিয়েছে 2025 সালে দেশটিতে স্বর্ণের উৎপাদন 6.25% বেড়ে 51 লাখ আউন্সে দাঁড়াবে। গত বছর এর পরিমাণ ছিল 48 লাখ আউন্স। চলতি বছর প্রত্যাশার চেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করবে দেশটি। This year we are seeing signs that is likely to even be higher. And I think maybe one of the things that may add to that is the fact that the gold board is trying to formalize a lot of the মূল্যবান ধাতুটির দামের ঊর্ধ্বগতির কারণে বাড়ছে ঘানার রপ্তানি আয়। পাশাপাশি 2025 সালে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা সেডির মান বেড়েছে 140%, যা দেশটিকে চরম অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে। গেল বছর ঘানার মোট স্বর্ণ উৎপাদনে ছোট পরিসরের খনি শ্রমিকদের অবদান ছিল রেকর্ড প্রায় 40%। তাদের স্বর্ণ কেনাবেচা সহজ, আয় বৃদ্ধি ও চোরাচালান ঠেকাতে বিদেশি স্বর্ণ ব্যবসায়ীদের ঘানা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় দেশটির সরকার। এছাড়া স্থানীয় স্বর্ণ ক্রয়ের উপর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হোল্ডিং ট্যাক্সও। The small-scale mining sector has contributed a lot to the socio-economic development of the country in areas of jobs, providing about 1 million direct and indirect jobs to Ghanaians, and also it's a source of supply of raw gold for value addition and all that. ঘানার খনি খাতের 70 থেকে 80% লাইসেন্সবিহীন। পরিবেশগত হুমকি ও কোকো উৎপাদনে বিরূপ প্রভাবের কারণে নিষিদ্ধের আওতায় আছে স্বর্ণের বহু খনি। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে টেকসই উৎপাদন নিশ্চিতে একটি কাঠামোগত ও শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন। স্বর্ণ ছাড়াও অন্যান্য খনিজ পদার্থ যেমন ম্যাঙ্গানিজের উৎপাদন এবছর 50 থেকে 80 লাখ টনে উন্নতি করার পরিকল্পনা নিয়েছে ঘানা। এছাড়া বক্সাইটের উৎপাদন 20 লাখ টন এবং হীরার উৎপাদন 4 লাখ ক্যারেটে উন্নীত করা হবে। তানভীর জানি, এখন বিশ্ব। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। যৌক্তিক রাজস্ব পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষাই মূল চ্যালেঞ্জ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আজ। ভিটিভির মাধ্যমে হবে সরাসরি সম্প্রচার। টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত। মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। বিধিনিষেধে দীর্ঘদিন পর্যটক শূন্য সেন্ট মার্টিন। বিরূপ প্রভাব দ্বীপের অর্থনীতিতে, বিকল্প কর্মসংস্থানের খোঁজে প্রশাসন। আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।